বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার সার্টিফিকেট নেমটা হচ্ছিল মোহাম্মদ নজরুল ইসলাম। 1987 সালে সাপ্তাহিক বিচিন্তায় যখন তিনি কাজ করতে আসেন, তখন তার নাম পাল্টে আসিফ নজরুল রাখেন বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদ। তখন তিনি সম্পাদককে অনুরোধ করেছিলেন তার নামে আসিফ শব্দটা যাতে রাখা হয়, কারণ তখন আসিফ মুনির নামে পাকিস্তানের একজন জনপ্রিয় ক্রিকেট খেলোয়াড় ছিলেন, তিনি তার ভক্ত ছিলেন। বহু বছর পর এসে আসিফ নজরুল পাকিস্তানের পক্ষে একটা অবস্থান নিলেন, বাংলাদেশটাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন। এই পরিস্থিতিতে আমরা আমাদের প্রিয় একজন মানুষ পশ্চিমবঙ্গ থেকে ভারতের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রাজীব বসুর সঙ্গে কথা বলবো বাংলাদেশের আর কোনো সুযোগ আছে কিনা এই বিশ্বকাপে খেলার জন্য। রাজীব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। নমস্কার ফজলুল ভাই। খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমি তো বরাবরই আপনাকে বলে আসছি যে আমরা ভেবেছিলাম আরো একবার 2023 সালের পর আরো একবার 11 জন বাঙালি ক্রিকেটার একটা বিশ্বকাপের ম্যাচে খেলতে নামছে। আমরা আশা করেছিলাম এরকম একটা দৃশ্য দেখতে চলেছি ফের ইডেন গার্ডেন্সে, কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু সেটা হলো না। সেটা আমরা আশাহত হলাম এবং এর জন্য একমাত্র বাংলাদেশই দায়ী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারাই অনড় যে ভারতে তারা খেলতে আসবে না। কলকাতা, যাকে তারা সেকেন্ড হোম বলে, তারা কলকাতায় খেলতে আসবে না, কারণ কলকাতায় নাকি তারা নিরাপদ নয়। এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছেও এটা বেশ একটা হতাশাজনক ব্যাপার। আপনি আগেও বলেছিলেন, আজ যে কথাটা বললেন, আপনারা পশ্চিমবঙ্গের বাঙালিরা, স্পোর্টস রিপোর্টাররাও 11 জন বাঙালির একটা খেলোয়াড় বাংলাদেশের দলটাকে খুব আপন মনে করেন, ওন করেন দলটাকে। এই পরিস্থিতির পরে আচ্ছা, আইসিসি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা আমরা যেটা নিউজে দেখলাম যে তারা ভোটাভুটির ব্যবস্থা করেছিল। সেই ভোটাভুটিতে বাংলাদেশ সহ দুটো দেশ মাত্র বাংলাদেশের অবস্থানের পক্ষ নিয়েছে, অন্য দেশগুলা বিপক্ষে অবস্থান নিয়েছে। এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, 16 জন পূর্ণ সদস্য আছে আইসিসি। তো তারা এই ভোটাভুটিতে অংশ নিয়েছিল। আজকে যে সভাটি হয়, 16টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বুলবুল সাহেব উপস্থিত ছিলেন এবং প্রত্যাশা অনুযায়ী 14-2 ভোটে তারা হেরে যায়। বাংলাদেশ অবশ্যই একটি ভোট বাংলাদেশের এবং আরো একটি ভোট যেটা বুঝেই নেওয়া যায় পাকিস্তানের, কারণ পাকিস্তান আজকে সকালেই বাংলাদেশের পক্ষে মতামত দিয়ে একটা চিঠি আইসিসি কে পাঠিয়েছিল। তো তারাও চাইছিল যে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হোক। তো স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশিতই ছিল, কারণ এটা অসম্ভবের সমান, এটা কখনোই সম্ভব নয়। সেরকম ভাবে প্রত্যাশিত ভাবেই এই ভোটে তারা হেরে যায়, যেটা তাদের অনেক আগে থেকেই বোঝা উচিত ছিল বাংলাদেশের ক্রিকেট কর্তাদের, যে তাদের যে দাবিগুলো সেগুলো অযৌক্তিক এবং তাদের যে দাবিগুলো সেগুলো কোনটাই সত্যি নয়। এবং সেটা আইসিসি তাদের বুঝিয়েও দিয়েছিল যে তারা কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা তাদেরকে দিতে চলেছে বিশ্বকাপে, সেই নিরাপত্তার বহর কতটা হতে চলেছে সেই সব বোঝানো সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেট কর্তারা তাদের জায়গায় অনড় ছিলেন। ফলে যা হওয়ার তাই হলো। এখন এটাই দেখার এরপরে বাংলাদেশকে কি 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 এর মূল্য চুকাতে হয়, কি কি এর মাসুল দিতে হয়। কি হতে পারে সেটা? দেখুন, হতে পারে অনেক কিছুই। এখন শোনা যাচ্ছে যেটা গত দুদিনে, এক আজ এবং গতকাল, যখন বাংলাদেশের না খেলার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে হয়েছে, আইসিসির অন্দরমহল থেকে যে খবর পাওয়া গেছে তাতে
জরিমানা তো হবেই। বাংলাদেশ যে অর্থটুকু যে অর্থটা পেত আইসিসির কাছ থেকে বিশ্বকাপে খেলার জন্য, সেটা তো পাবেই না। উল্টে এর ডবল অর্থ জরিমানা হতে পারে তাদের, এমনকি নির্বাসনেও যেতে হতে পারে তাদের। এবং সেই নির্বাসনটা কতটা কত দিনের সেটা এখনই বলে, সেটা পুরোটাই মতামত, পূর্ণ সদস্যদের মতামত সাপেক্ষ। তারা কি মতামত দেবে, কতটা শাস্তি হতে পারে, কত দিনের নির্বাসন হতে পারে। এবং নির্বাচনের ফলে যেটা হবে বাংলাদেশের ক্রিকেটে, তারা খেলতে পারবে না, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খেলতে পারবে না, এবং তারা ক্রমশ র্যাঙ্কিং এ পিছিয়ে পড়বে। এবং আগামী বিশ্বকাপে, যেটা 27-এর বিশ্বকাপ, মাফ করবেন 28-এর যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ T20 বিশ্বকাপ, তাদেরকে কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফায়ার খেলতে হবে আর কি। কোয়ালিফায়ার বাছাই পর্ব খেলে সেখান থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। অনেকটাই পিছিয়ে যাবে এবং আর্থিক দিক দিয়ে তো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবেই। এছাড়াও ক্রিকেটীয় দিক থেকেও অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান যে হুমকি দিয়েছিল তারা বিশ্বকাপ খেলার ব্যাপারটা পুনর্বিবেচনা করবে, এটার কোনো বাস্তব পরিস্থিতি জানা গেল? না, পাকিস্তানের এরকম হুমকি কোনো সরকারিভাবে তো দেওয়া হয়নি। এটা পুরোটাই মিডিয়ার প্রচার বা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল। কারণ পাকিস্তানের পক্ষ থেকে সরকারিভাবে যে বিবৃতিটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে, আমরা খেলবো না বলিনি, আমরা বলেছিলাম বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশের সঙ্গে আমরা সহমত, কিন্তু আমরা কখনোই বলিনি যে খেলবো না। এই ধরনের ব্লান্ডার, এই ধরনের কাণ্ড অন্তত পাকিস্তানের যে সমস্ত ক্রিকেট কর্তারা আছেন, যারা অভিজ্ঞ, তারা হতে দেবে বলে আমার মনে হয় না। সেই অনুযায়ী পাকিস্তান, আমার মনে হয় না, পাকিস্তানের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি এরকম আসেনি যে তারা খেলবে না, বাংলাদেশকে খেলতে না দিলে তারা খেলবে না। আজকে একটা চিঠি দিয়ে তারা আইসিসি কে জানিয়েছে যে বাংলাদেশকে আমরা সাপোর্ট করি, বাংলাদেশের প্রস্তাব মানা হোক। এইটুকুনি। পাকিস্তান এর বাইরে আর কিছু করেছে এরকম সরকারিভাবে কোনো রকম খবর তারা বা বিবৃতি তারা দেয়নি। বাংলাদেশের মিডিয়াতে একটা খবর আছে, আইসিসি সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় দিয়েছে বাংলাদেশ, এটা কি সত্য? হ্যাঁ, এটা ঠিকই। এখনো তারা যে ইমেল যেটা পাঠিয়েছে, প্রেস বিজ্ঞপ্তি, তাতে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, আমার সামনেই খোলা রয়েছে ইমেলটা, তাতে পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে যে আমরা বাংলাদেশের দাবি মেনে নিতে পারছি না, কারণ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে এবং সেটা আমরা তাদের জানিয়েও ছিলাম। তা সত্ত্বেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড় আছে। তা সত্ত্বেও আগামী 24 ঘন্টা তাদেরকে সময় দেওয়া হচ্ছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। এইটুকুনি সময় তারা এখনো পাবে। এর মধ্যে যদি তারা সিদ্ধান্ত বদলায়, তাহলে আগের মতোই যা ছিল সবকিছু চলবে। না হলে তাদের বদলে অন্য কোনো দেশকে খেলানো হবে। এই যে ভোটাভুটি করা হলো, এর ধারণা পেয়েছিলেন আপনারা, না এটা আইসিসির সিদ্ধান্তের প্রক্রিয়াটাই হ্যাঁ, এরকম? হ্যাঁ, আমি আপনার অনুষ্ঠানেই আগেও বলেছিলাম যে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে পূর্ণ সদস্যদের নিয়ে একটা বৈঠক হবে এবং তাতে পূর্ণ সদস্যরা যা বলবে সেই অনুযায়ী তারা কাজ করবে। তবে নিয়ম অনুযায়ী যেটা হয়, পূর্ণ সদস্যরা তো নিয়ম অনুযায়ী তারা মতামত দিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী। সেই নিয়ম অনুযায়ী তারা মতামত দিয়েছে এবং সেটাই তারা বলেছে যে বাংলাদেশের দাবি অন্যায্য। এত তাড়াতাড়ি এইভাবে কখনো ম্যাচ সরানো যায় না একটা দেশ থেকে আর একটা দেশে, এভাবে কখনোই করা যায় না। তো সেই ভোটাভুটির প্রক্রিয়াটাই অনিবার্য ছিল এবং এটাই গণতান্ত্রিক পদ্ধতি। ভোটাভুটিতে যা মতামত উঠে আসবে সেই অনুযায়ী আইসিসি এগোবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেটের অনেক সমর্থক ভক্ত আছেন ভারতে, প্রভাবশালী ব্যক্তিরা আছেন, তেমন কেউ কি বাংলাদেশকে অনুরোধ করেছিলেন যেমন যাতে আত্মঘাতী সিদ্ধান্ত অটল তারা না থাকে? দেখুন, আমার তো সেরকম কারোর কথা জানা নেই।
বা সোশ্যাল মিডিয়াতে আমার নজরে পড়েনি। তবে আহ, দেখুন, এটা তো অনুরোধ করার কোনো ব্যাপার নয়। যেটা অযৌক্তিক সেটা সবসময় অযৌক্তিক। যেটা বাস্তব আহ, সম্ভাবনা যেটা নেই প্রায় বলা যেতে পারে, সেটা সবসময় বাস্তব সম্ভাবনা নেই। এটার তো অনুরোধ করার কিছু নেই। আমার আমার তো মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্তা আছেন তারা এতটা অনভিজ্ঞ নন যে এই সিদ্ধান্তের ফলে কি হতে চলেছে, তাদের কি ফল ভুগতে হবে সেটা তারা জানেন না, বা সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এটা আহ, এতটা অনভিজ্ঞ তারা নন। নিশ্চয়ই তারা কোনো চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশের ক্রিকেটের বিপুল ক্ষতি হবে, সেটা জেনেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবার এখানে অনুরোধ করা বা না করার, আইসিসি তাদের অনুরোধ শুরু করেনি, তাদের দেশে প্রতিনিধি পাঠিয়ে তাদেরকে বোঝানো হয়েছে একেবারে সবিস্তারে। এবং আজকে যে মেল যেটা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে, তাতে তারা বলেওছে যে কি কি বোঝানো হয়েছিল, তাদের কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য করা হচ্ছে ভারতবর্ষে এসে। সেই সমস্ত সব বিস্তারিতভাবে তাদের বলা হয়েছিল। তাদের যথেষ্ট উম, আহ, ভালোভাবে বোঝানো হয়েছিল যে তাদের কিভাবে নিরাপদ রাখার ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও তারা নিজেদের জায়গা অনড় আছে। তার মানে নিশ্চয়ই কিছু একটা অন্য কারণ। এটা শুধু তাদের নিরাপত্তার কারণ নয়, এটা একটা অন্য কোনো কারণে হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে। হয়তো ভারত বিদ্বেষ থেকে আপনি একজন এই এই সিনিয়র অভিজ্ঞ স্পোর্টস রিপোর্টার, 5টা বিশ্বকাপ কভার করেছেন। আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত তারা তো প্রায় সবাই কিন্তু খেলাধুলার সঙ্গে জড়িত লোকজন। ক্রিকেট বোর্ড যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতো তাহলে এই সিদ্ধান্ত হতো না, আত্মঘাতী সিদ্ধান্তটা হতো না বাংলাদেশে। একেবারেই তাই। এই দাবিটাই উঠতো না, কারণ যে সময় দাবিটা তোলা হয়েছে সেই সময়টা ওই দাবি তোলার পক্ষে উপযুক্ত সময় নয়। এই দাবিটা তোলা যদি আরো 2 মাস, 3 মাস, 6 মাস আগে তুলতেন, যখন পাকিস্তান বলেছিল, ক্রীড়াসূচি তৈরি হওয়ার সময় পাকিস্তান বলেছিল যে আমরা ভারতে খেলতে যাব না। এছাড়া পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা আইসিসির সম্মতিতেই একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে, যে আগামী 27 সাল পর্যন্ত তারা নিউট্রাল ভেন্যুতে খেলবে, যখনই খেলবে তারা নিউট্রাল ভেন্যুতে খেলবে। তো সেই রকম যদি একটা ব্যবস্থা থাকতো, অথবা যদি 3 মাস বা 4 মাস আগেও তারা এই দাবিটা তুলতো বাংলাদেশ, যে আমাদের খেলা অন্য কোথাও শিফট করে দাও, অন্য কোথাও সরিয়ে দাও, তাহলে হয়তো আইসিসি এই ব্যাপারটা ভেবে দেখতো। কারণ অবশ্যই বাংলাদেশের ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়, এবং বাংলাদেশের বিশ্বকাপ খেললে প্রচুর দর্শক হবে, টেলিভিশনে হোক। এবং বাংলাদেশি যারা আহ, আসতেন ওখান থেকে, তারাও বিপুল পরিমাণে বাংলাদেশি হয়তো আসতেন খেলা দেখতে, সাংবাদিকরা আসতেন। তো এখন তো সেসব কিছুই হবে না। তো এই সময় মাত্র 1 মাসেরও কম সময় যেখানে রয়েছে, সেই সময়ে দাবি তোলা, এই অন্যায্য দাবিগুলো, এগুলো কখনোই অবাস্তব, এগুলো খুবই অযৌক্তিক। তো সেগুলো তাদের জানা উচিত। এবং আমার মনে হয় তারা যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেন, বাংলাদেশ ক্রিকেট কর্তারা, তারা এই দাবিটা এই সময় তুলতেন। আপনি যে আশঙ্কার কথা বললেন বাংলাদেশে বড় ধরনের জরিমানা করা হতে পারে, ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হতে পারে, এমন নজির কি আছে? দেখুন, নজির বলতে আমি বললাম যে এটা যদি উপযুক্ত সময় তারা দাবি করতো, তাহলে হয়তো এতটা শাস্তির মুখোমুখি হতো না, বেশি শাস্তির মুখোমুখি হতো না। কিন্তু প্রথম কথা, দাবিটা অযৌক্তিক, অবাস্তব। এবং দ্বিতীয় কথা, তাদের যথেষ্ট আশ্বস্ত করা হয়েছিল নিরাপত্তার ব্যবস্থা নিয়ে, তা সত্ত্বেও তারা রাজি হয়নি। এই ব্যাপারগুলোর জন্যই শাস্তিটা বেশি হতে পারে। এবং আগে আগে যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো অনেক আগে থেকে তারা জানিয়েছিল। যেমন 1996 অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল যে তারা শ্রীলঙ্কা গিয়ে খেলতে পারবে না। সেটা অনেক আগে থেকে, যে সময় একটা বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। তা সত্ত্বেও সেটা করা হয়নি। কিন্তু তার কারণ হচ্ছে তাদের একটা ম্যাচ ছিল, সেই একটা ম্যাচ তারা ওয়াক ওভার দিতে রাজি ছিলেন অস্ট্রেলিয়ানরা। তো এখানে যেহেতু ভারতে যেহেতু চারটে ম্যাচ, এবং গ্রুপ পর্বের সবকটা ম্যাচই ভারতে তাদের খেলার কথা,
সেই জন্য ভারতে না খেলতে পারলে তারা তারা টুর্নামেন্ট থেকেই আউট হয়ে যাবে। 4টে ম্যাচই যদি তারা ওয়াক ওভার দিত তাহলে তো টুর্নামেন্ট থেকেই আউট হয়ে যেত। তো এটা না খেলারই সমান। তো এক্ষেত্রে আমার মনে হয় শাস্তিটা আরো কড়াই হবে আগের তুলনায়। আপনার কি মনে হয় এই সময়সীমার মধ্যে বাংলাদেশ মত পরিবর্তন করতে পারে? আর একবার যদি প্রশ্নটা করেন। এই সময়সীমার মধ্যে বাংলাদেশ মত পরিবর্তন করতে পারে এমন কি কোনো মনে হয় আপনার? আমি তো দেখলাম বুলবুল সাহেব একটা বিবৃতি দিয়েছেন যে আইসিসির দিক থেকে যদি কোনো চমৎকার হয়, মানে মিরাকল কিছু হয়, আমি আশা করছি সেরকম কিছু হবে। নিজেদের কথা তো কিছু বলেননি যে আমরা মত পরিবর্তন করতে পারি বা আমরা যদি ভেবে দেখতে পারি, সেরকম কিছু বলেননি। উনি উল্টো বলেছেন আইসিসির দিক থেকে আমরা কিছু মিরাকেল ঘটবে এরকম একটা আশা করছি। তো এই যদি মনোভাব হয় তাহলে আর কি মত পরিবর্তনের আশা আপনি করতে পারেন? বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব দুর্ভাগ্যের দিন একটা। একজন স্পোর্টস রিপোর্টার, বাঙালি স্পোর্টস রিপোর্টার হিসেবে আপনারও দুর্ভাগ্য 11 জন বাঙালি খেলায় বিশ্বকাপে হয়তো দেখতে পাবেন না। হুম, অবশ্যই এই ইডেনে একটা খুব ভালো ম্যাচ হওয়ার কথা ছিল। বাংলাদেশ ইংল্যান্ড একটা উপভোগ্য ম্যাচ হতে পারত। তো সেই ম্যাচটাও আমরা মিস করব। জানি না কারা খেলবে বাংলাদেশের পরিবর্তে। হয়তো স্কটল্যান্ডের নাম সবাই বলছে। তো স্কটল্যান্ড খেললে আর বাংলাদেশ খেললে আমাদের যে আবেগ, বাংলাদেশকে নিয়ে যে আমাদের যে আবেগ, সেটা তো আমরা স্কটল্যান্ড খেললে সেই স্বাদ পূর্ণ হবে না। তো স্বাভাবিকভাবেই আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করব। বাংলাদেশের তিনটে ম্যাচ খেলার কথা ছিল এবং বাংলাদেশের ক্রিকেটাররাও সত্যি যথেষ্ট ভালো মানুষ। তারাও চাইছিল। গত 2-3 দিন ধরে লিটন দাস, গতকালই লিটন দাসের বিবৃতি দেখেছিলাম যে আমরা খেলতে চাই, আমরা বিশ্বকাপে খেলতে চাই। তারা বেশিরভাগই খুব ভালো মানুষ। তাদের সঙ্গে হয়তো দেখা হতো কলকাতায় এলে, সেই সুযোগটাও তারা আহ, আমরা আর পাবো না। স্বাভাবিকভাবেই এটা খুবই খারাপ লাগছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা বিশ্বকাপে নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ স্কটল্যান্ডের খেলা ছিল। সেই খেলায় বাংলাদেশের সমর্থক ছিল খুব কম। স্কটিশরা বেশি ব্যাট ছিল। সেই খেলায় বাংলাদেশ জিতেছিল। এডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা খেলায় বাংলাদেশ জিতেছিল। সেই খেলায় মূলত বাংলাদেশের ক্রিকেটটাকে মোড় ঘুরিয়ে দিয়েছিল। হুম, সেই খেলাটা আজকে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশে। খুবই হতাশার একটা পরিস্থিতি এটা। অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলছেন, নিঃসন্দেহে এটা বাংলাদেশি যারা ক্রিকেট প্রেমী তাদের পক্ষে খুব খারাপ একটা খবর এবং জানি না তারা কিভাবে রিয়াক্ট করবেন। আহ, যেটাকে বলা হচ্ছে দেশের স্বার্থ, যেটাকে বলা হচ্ছে জাতীয়তাবাদ, আহ, সেটাকেই তারা সাপোর্ট করবেন নাকি বাংলাদেশের ক্রিকেটের এই বিপুল ক্ষতি এটা তারা মেনে নেবেন? তাদের কাছেও এটা খুব কঠিন পরীক্ষার একটা দিন আজকে।